আমাদের কিন্তু ভারতের কাছে থেকে আসলে তেল আমদানি করতে হয়েছে। মানে হুম। এই আপৎকালীন যে কিন্তু আমদানি খুব সেটি অল্প, খুব বেশি তো না। অল্প পরিমাণে কিন্তু 15,000 এই সময় আমরা কিন্তু বড় চিন্তার মধ্যে ছিলাম যে কি হবে? তার কারণ আমাদের ডিজেলের কিন্তু স্টক ছিল মাত্র ২ সপ্তাহের। তো অন্য দেশ থেকেও আমরা কিন্তু তেল আমদানি করি। যেমন সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ। ওইখান থেকে কিন্তু আমরা রিফাইন্ড অয়েল বেশ বড় পরিমাণে আমদানি করি। অলরেডি কিন্তু অনেকগুলো জাহাজ চলে এসছে এই এলএনজি নিয়ে। তো হুম, যার ফলে আমাদের ওরকম সমস্যা হবে না। আর আমাদের আর কিছু ডাইভার্সিফাই করার সুযোগও রয়েছে। যেমন অস্ট্রেলিয়া আছে। তো হুম। সেখান থেকে আমদানি করতে পারি আমরা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের এলএনজি আমদানি করার সুযোগ রয়েছে। কিন্তু সাথে আমরা একটু যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই আলোচনায় এই যে যুদ্ধ নিয়ে আমরা বলছিলাম এবং আমরা জানি মধ্যপ্রাচ্যই সারা পৃথিবীতে অনেকটা কভার করে থাকে তেল। সারা বিশেষ করে এই যে আমরা যারা আছি ভারত, বাংলাদেশ বা চীন, জাপান এই দেশগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের উপরেই বেশি নির্ভরশীল। বরঞ্চ ইউরোপ ওরা হয়তোবা রাশিয়া থেকে পায় বা আরো কিছু সোর্স আছে। আমেরিকা, ভেনিজুয়েলা বা অনেকগুলা সোর্স আছে। কিন্তু বিশেষ করে আমরা তেলের কথাটা এইজন্য আনলাম যে একটা কথা আমরা জানি যে বাংলাদেশে যদি ৳১ তেলের দাম বেড়ে যায় তাহলে পুরো অর্থনীতিতে ৳২৬ বেড়ে যায়। প্রভাবটা হয় ৳২৬ প্রভাব। এবং আমরা দেখলাম বাংলাদেশ সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তেলের দাম বাড়ানোর প্রস্তাবটা নাকচ করে দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যুগান্তকারী সিদ্ধান্ত মনে হচ্ছে এটা। কারণ তেলের দাম যদি এই মুহূর্তে বেড়ে যেত, অনেক রকমের বিশৃঙ্খলা হয়তোবা হতে পারত। সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই আমরা যে, বাংলাদেশে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি প্রভাব আপনার আপাতত মনে হচ্ছে যে প্রভাব আ এখনো পড়েনি কিন্তু পড়বে? ধন্যবাদ। আসলে প্রভাব অনেকগুলোই পড়ে গেছে। তার মধ্যে একটা হলো যে আমাদের একটা ভয় সৃষ্টি হয়েছে মনের মধ্যে যে কি না হয়? তার কারণ আমাদের যে বিশাল শ্রমবাজার তো সেখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকজন শ্রমিক ভাই তারা মারা গেছেন এবং অনেকের কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা কিন্তু আশ্রয়ের মানে নিরাপদ আশ্রয়ের খোঁজে আছেন এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তারপরে বেতন পাবেন কিনা সেগুলো নিয়ে একটু চিন্তা আছে। এই ঈদের সময় আমরা চিন্তা করেছিলাম হয়তো $৩.৫ বিলিয়ন পাবো এই মাসে। কিন্তু মনে হচ্ছে যে হয়তো ২ বিলিয়নও যদি পাই তাও সেটা ভালো। তার কারণ মধ্যপ্রাচ্য থেকে মানে কয়েকটা দেশ থেকে কিন্তু আমাদের প্রায় ৪৬% মতো রেমিটেন্স আসে। হুম। তো সুতরাং রেমিটেন্সের উপর একটা ধাক্কা সৌদি কিন্তু আরব এবং ইউএই এর মধ্যে সবচেয়ে হ্যাঁ, বেশি। সবচাইতে বেশি আসে। তো সেখানে ওমান রয়েছে, কাতার রয়েছে, মানে অনেকগুলো দেশ আছে। তো সেখান থেকে যে রেমিটেন্স আসার সেটা আমার মনে হয় যে যদি অর্ধেকও আসে তাও ভালো। মানে এটা হচ্ছে আমার এস্টিমেশন। তো আর ২য় যে বিষয়টা সেটা হলো যে আরো কিন্তু ওয়েটিং এ অনেকে আছে। হুম, তো তাদের জন্য কিন্তু ভিসার এক্সটেনশন ও হয়েছে। হুম, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা কবে গিয়ে কাজে জয়েন করতে পারবে সেগুলো হুম, নিয়ে কিন্তু আমাদের সেরকম কোনো কিন্তু সঠিক ধারণা নেই। তার কারণ কতদিন যুদ্ধ চলবে আমরা জানি না। প্রলম্বিত হচ্ছে যুদ্ধ। হুম। তো এই অবস্থায় আবার একটা সুযোগও আছে। তার কারণে যুদ্ধ থেমে গেলে তারপরে যে পুনর্গঠন সেখানে কিন্তু আমাদের অনেক শ্রমিকের প্রচুর দরকার লোক হবে, হ্যাঁ? লাগবে, হ্যাঁ। তো সেটা আছে কিন্তু সেটা কবে হবে? মানে সেটাও কিন্তু আমরা জানি না। তো এই মুহূর্তে আমাদের এই টেনশনগুলো আছে। এটা একটা। ২য় বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের পণ্যের বাজারটা বাড়ছিল। হুম, তার কারণ এই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সেখানেই প্রায় $১ বিলিয়ন মতো আমাদের কিন্তু এক্সপোর্ট হচ্ছিল। হুম, তো সব মিলিয়ে একটা সুন্দর একটা জায়গা যেটা আমাদের গড়ে উঠছিল। হুম, আর সেখান থেকে আমরা তো তেল আমদানি করি। তেল এবং গ্যাস, কাতার হুম, থেকে গ্যাস নিয়ে আসি। হুম, তো এলএনজি যে সরবরাহ সেটার দিক থেকে আমরা কিছুটা স্বস্তিতে আছি। হুম, কারণ হচ্ছে যে অলরেডি কিন্তু অনেকগুলো জাহাজ চলে এসছে এই এলএনজি নিয়ে। তো হুম, যার ফলে আমাদের ওরকম সমস্যা হবে না। আর আমাদের আর কিছু ডাইভার্সিফাই করার সুযোগও রয়েছে। যেমন অস্ট্রেলিয়া আছে। হুম। তো সেখান থেকে আমদানি করতে পারি আমরা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের এলএনজি আমদানি করার সুযোগ রয়েছে। কিন্তু খুব ইমিডিয়েটলি হয়তো আমাদের সে সমস্যা না হলেও ২-৩ মাস পরে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হবে। কিন্তু তেলের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের কিন্তু ভারতের কাছে থেকে আসলে তেল আমদানি করতে হয়েছে। মানে হুম। এই আপৎকালীন যে কিন্তু আমদানি খুব সেটি অল্প, খুব বেশি তো অল্প না। পরিমাণে কিন্তু 15,000 এই সময় আমরা কিন্তু বড় চিন্তার মধ্যে ছিলাম যে কি হবে? তার কারণ আমাদের ডিজেলের কিন্তু স্টক ছিল মাত্র ২ সপ্তাহের। হুম, তো সেখানে একটা কিন্তু এটা মোটামুটি আমরা পেরেছি। কিন্তু অন্য যেগুলো যেমন অকটেন আছে, হুম, তারপরে পেট্রোল আছে। হুম, তো সেগুলা কিন্তু আমাদের নিজেদের মধ্যে থেকে আমরা তৈরি করি। মানে আমাদের যে গ্যাস, সেই গ্যাস থেকে হুম। কিন্তু আমাদের যে একটা বাই প্রোডাক্ট হিসেবে সেগুলো আমরা করি। যার ফলে ওইখানে আমরা মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু এই ফার্নেস অয়েল এর ক্ষেত্রে সেখানে একটা সমস্যা। সেটা কিন্তু হয়তো রেশনিং যে আপনি অকটেন পেট্রোলের কথা বলাতে বলছি। রেশনিং যখন করা হলো, কিছুদিন রেশনিং চলছিল যে তেল নেয়ার ক্ষেত্রে একটা লিমিটেশন দেয়া হয়েছিল, এত লিটারের বেশি নিতে পারবেন না। সেক্ষেত্রে তো অকটেন পেট্রোলের ক্ষেত্রেও এই লিমিটেশনটা চলে এসেছিল। ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বেশিরভাগ ক্ষেত্রে অকটেন বা পেট্রোল ব্যবহার হয়ে থাকে। সেই জায়গায় আমরা দেখেছি কিন্তু যে পেট্রোল পাম্পগুলোতে বিশাল লম্বা লাইন ছিল। কারণ হচ্ছে তেল নেই, হাহাকার এই জায়গাটা থেকে। না ওইখানে যেটা মানে হয়েছে আমার দেশে যদি হ্যাঁ, পেট্রোল এবং অকটেন থাকে, আমি নিজে যদি প্রোডাকশন করি, তাহলে এই জিনিসও আমি কেন কম করে বিতরণ করব এবং মানুষকে বিরাট লম্বা লাইনে দাঁড় করিয়ে না দেব? ওইখানে যেটা হয়েছে সেটা হলো যে সরকারের একটা কৌশল ছিল যে এই সময়টাকে পুঁজি করে কেউ আসলে জমাচ্ছিল হুম, এবং জমানোর একটা সম্ভাবনা ছিল হুম, যে তারা আসলে ক্রাইসিস তৈরি করবে। তার কারণ বাংলাদেশ শুধু নয়,
পৃথিবীর বিভিন্ন দেশে এরকম একটা প্রবণতা আছে মানুষের মধ্যে, যে এই যখনই দেখে যে একটু আতঙ্ক তৈরি হচ্ছে তখনই কিন্তু তারা স্টক পাইল করে। হুম, এই পেঁয়াজের সময় কিন্তু আমরা দেখেছি হুম, 2019 সালে যে হুম, তখন কিন্তু মানুষ 10 কেজি 15 কেজি করে পেঁয়াজ নিয়ে যদি তারা জানতো যে পেঁয়াজ দরকার নাই। শুকিয়ে যায়, হুম, তাদের প্রয়োজন নেই, তারপরে কিন্তু এগুলো তারা করতো। এগুলো মানুষের একটা নেচার, যেগুলো খুব মানে আদিমকাল থেকে চলে আসছে। তো বাংলাদেশের মধ্যেও কিন্তু এরকম একটা হওয়ার সম্ভাবনা ছিল। এটা সরকার জেনেই কিন্তু এই কাজটা করেছে, যে একটা কিন্তু রেশনিং করেছে, লিমিট দিয়েছে, কিন্তু সেটা আবার উল্টা আসলে প্রভাব দেখিয়েছে। তখন দেখা গেল যে লম্বা এই মোটরসাইকেলের সারি বা এই যে যার সমস্ত গাড়িগুলো চলে, যারা হচ্ছে এই ভাড়ায় চলে, তো তারা কিন্তু বড় রকম বিপদে পড়ে গেছে। হুম, তো এই সময়টাতে পরে দেখেছে যে সরকার যে না আসলে এটা করে লাভ হচ্ছে না। হুম। এখন কিন্তু আবার এটাকে তুলে দিয়েছে। তুলে দিয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ডিজেল দরকার, এবং হুম, ডিজেলের জন্য আমরা খুব মানে ইমিডিয়েটলি যেটা চিন্তা করছি সেটা হলো আমাদের যারা নেইবারিং কান্ট্রি এশিয়াতে অন্য যে দেশগুলো আছে, হুম, এর মধ্যে একটা হচ্ছে ইন্দোনেশিয়া, মুসলিম দেশ, এবং তারা প্রথমে ওপেকের মেম্বার হয়েছিল, পরে তারা আবার যদিও উইথড্র করেছে, হুম, কিন্তু তারপরেও তাদের এখানে একটা ভালো রিজার্ভ আছে। হুম, এটা ছাড়াও কিন্তু আসলে এই ভিয়েতনাম, হুম, তাদেরও কিন্তু মোটামুটি ভালো একটা কিন্তু এই গ্যাস এবং তেলের মজুদ আছে। তো হুম। তাদের কাছ থেকে আমরা নিয়ে আসতে পারি, এবং এটা ছাড়াও গ্যাসের জন্য আমরা অস্ট্রেলিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তো এগুলো আছে, এবং সরকার কিন্তু মোটামুটি নির্ভর এখন। তো আমার মনে হয় যে কিছুটা ডাইভার্সিফিকেশন অলরেডি হয়ে গেছে। মানে তো চাপটা কমে গেছে, কিন্তু যুদ্ধ যদি প্রলং করে সেক্ষেত্রে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। না, সেটা প্রস্তুতির জন্য যেমন আমরা কিন্তু ভেনিজুয়েলার তেলও আনতে পারি এখন। হুম, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারি। হুম। আমাদের তো লাগবে এটা, এটা ছাড়া তো চলবে না। অবশ্যই। কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এর মধ্যে। আর এটি ছাড়াও যেহেতু ইরান বলেছে যে আসলে বাংলাদেশের যে তেল, গ্যাস, তো সেটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও ভয় আছে কিন্তু। তো এক বাংলাদেশ তো জাহাজ কিন্তু তেলটা আসতে কিনে পারে। কিনে সৌদি আরব থেকে। হ্যাঁ, যেই জাহাজটা হরমুজ দিয়ে আসে, হ্যাঁ, ইরানের সামনে দিয়ে সৌদি আরব থেকে কিনা তেলটা ওই হরমুজ প্রণালী দিয়ে আসে। সমস্যাটা হচ্ছে ইরান হরমুজ প্রণালীটা আটকে রেখেছে, যেখান থেকে বাংলাদেশের জাহাজটাও বলেছে ছেড়ে দেবে। ইরানের রাষ্ট্রদূত একই কথা বলেছে যে আপনাদের জাহাজ যদি আসে তখন আমাকে জানালে আমি আগে থেকে বলে হ্যাঁ, দেবো যে এই জাহাজগুলোকে ছেড়ে দাও, এগুলো বাংলাদেশের জাহাজ। হ্যাঁ। তো এটা আছে, আর এটি ছাড়াও কিন্তু অন্য দেশ থেকেও আমরা কিন্তু তেল আমদানি করি। যেমন সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ। ওইখান থেকে কিন্তু আমরা রিফাইন্ড অয়েল বেশ বড় পরিমাণে আমদানি করি। আর মানে এই সংকটের সময়টাতে যাদের যেখানে আছে, তো তাদের সঙ্গে কিন্তু আমরা একটু কমিউনিকেশন করতে পারি। সরকারের দিক থেকে কিন্তু সেগুলো হচ্ছে। হুম, তো এই অবস্থায় আমার মনে হয় যে সরকার কিছুটা নির্ভর আছে। তো এটা একটা ইতিবাচক দিক। তার কারণ এই মনের ভিতরে যদি একটা ভয় ঢুকে যায়, হুম, তখন কিন্তু এই অনেকেই আছে যারা কিন্তু সংকট তৈরি করার জন্য বসে আছে। তো আমার এক্স্যাক্টলি। মনে হয় যে সরকার সেই সুযোগটা দিতে চায়নি। দিতে তো এই চায় না, কারণেই নিশ্চয়ই। আমি মনে করি যে ম্যানেজমেন্টটা ভালো হয়েছে ইনিশিয়ালি, কিন্তু যুদ্ধ যত তাড়াতাড়ি থেমে যাবে তত আসলে আমাদের জন্য ভালো। নিশ্চয়ই আমাদের জন্য ভালো। যুদ্ধ তারা